আজ ঐক্যমত্যের ভিত্তিতে আমরা যেভাবে জুলাই জাতীয় সনদ করলাম, তেমনি আপনারা রাজনৈতিক নেতারা বসে ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিন কিভাবে নির্বাচন করবেন। যেমন তেমন করে নির্বাচন করলে তো আবার পুরনো জায়গায় ফিরে যাব। এত কিছু করে লাভটা কি হলো বলে রাজনৈতিক নেতাদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। এর আগে বিএনপি, জামাত সহ 25টি রাজনৈতিক দল ও জোটের নেতারা ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ 2025-এ স্বাক্ষর করেছেন। তাদের সইয়ের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস স্বাক্ষর করেন। জুলাই সনদ তৈরিতে আলোচনায় 33টি রাজনৈতিক দল অংশ নিলেও অনুষ্ঠানে এনসিপি সহ কয়েকটি বামপন্থী দল যোগ দেয়নি। স্বাক্ষর সনদ শেষে এটিকে বিশ্বের জন্য ঐতিহাসিক দলিল এবং বাংলাদেশের নতুন যাত্রার সূচনা বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এমন একটি দিন, সেটা শুধু জাতির জন্য না, সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে। বহু জায়গায় যেটা পাঠ্যপুস্তকে থাকবে, সেটা ক্লাসরুমে আলোচনা হবে, রাজনৈতিকবিদদের মধ্যে নিয়ে এটা নিয়ে আলোচনা হবে বিভিন্ন দেশে। যেই উদাহরণ আমাদের দেশের রাজনৈতিকবৃন্দ সৃষ্টি করেছেন, সেটা দেশের জন্য তো বটেই, সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে। আমি তাদেরকে আবারও মোবারকবাদ জানাই এই কাজটি করার জন্য, দেশকে অনেক উচ্চে নিয়ে যাওয়ার জন্য। বহু উচ্চে নিয়ে গেছেন তারা, রাজনৈতিক নেতারা আমাদেরকে সে পথ দেখিয়েছেন। আমরা তাদের কাছে মাথা নত করছি যে তাদেরকে তারা আমাদেরকে এই পথ দেখানোর জন্য পরবর্তীতেও তারা যেন সুন্দরভাবে করে, নির্বাচনটাও সেরকম যেন আমরা বাহবা দিতে পারি। সবাই মিলে এমনভাবে নির্বাচন করব, কোনো দুনিয়ার কোনো কেউ এসে বলতে পারবে না এখানে ক্ষতি হয়েছে, এখানে গোলমাল হয়েছে, এই কথা যেন বলতে না পারে। এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা সেই পথে অগ্রসর হব। আমাদের জন্য আজকে নবজন্ম, আমাদের নবজন্ম হলো আজকে। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। সেটা যেন সঠিকভাবে আমরা যেতে পারি, এটার জন্য আমরা আল্লাহর মেহেরবানি চাই, যাতে করে আমরা এটার থেকে বিচ্যুত না হই। আমরা একমত হয়েছি, এই একমত সুন্দরভাবে পরিচালনা করা, সামনের দিকে নিয়ে যাওয়া কিভাবে আমাদের কাছে সম্ভব হয়। কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার হাতে খড়ি হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, অথচ সেই বিদ্যালয় প্রাঙ্গণেই হাঁটু পানি। মানিকগঞ্জ সদর উপজেলার একটি স্কুলে সামান্য বৃষ্টিতেই কাদা জল পেরিয়ে শিক্ষার্থীদের যেতে হয় শ্রেণীকক্ষে। প্রভাবশালী ব্যক্তিরা খাল ভরাট করায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে করে লেখাপড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে মারাত্মক ব্যাঘাত ঘটছে কোমলমতি শিক্ষার্থীদের। প্রতিনিধি আজিজুল হাকিমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। 1941 সালে মানিকগঞ্জ সদর উপজেলায় অরঙ্গবাদ এলাকায় প্রতিষ্ঠিত হয় বারাইভিকোরা অরঙ্গবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে থাকে দীর্ঘ 85 বছর ধরে শিক্ষার আলো ছড়ানো বিদ্যালয় প্রাঙ্গণ। নোংরা পানিতে থই থই করছে আঙিনা, আর কাদা জলে নাজুক অবস্থা বিদ্যালয় প্রাঙ্গণ। আর সেই দূষিত কাদা জল পেরিয়ে শ্রেণীকক্ষে যেতে হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের। খেলাধুলার জায়গাটাও ময়লা আবর্জনায় ভরা। এখানে বৃষ্টিপাত হয়, তখন আমাদের যে কেদা পড়াইতে অনেক ঘৃণা লাগে, অনেক আমাদের আসতে সমস্যা হয়, বই খাতা পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। পানির জন্য এদিকে হাঁটা অনেক কষ্ট। মারাত্মকভাবে ব্যাঘাত ঘটছে ক্ষুদে শিক্ষার্থীদের পড়ালেখায়। ফলে দিন দিন কমে যাচ্ছে শিক্ষার্থীর সংখ্যা। এদিকে সরকারি খাল প্রভাবশালীদের দখলে থাকায় এলাকায় জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। দখলমুক্ত হলেই বিদ্যালয়ে ফিরবে পাঠদানের সঠিক পরিবেশ। পোলাপানের পড়ালেখা ক্ষতি হইতেছে, জায়গায় যে পচা জল মনে করেন ঘা উঠে হয়ে যায়, পায়ে চুলকায়। অরঙ্গাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সামান্য বৃষ্টিপাত হলেই স্কুল পড়ালেখার অনুপযোগী হয়ে যায়। অপরদিকে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে দুশ্চিন্তা ও জলাবদ্ধতার কথা তুলে ধরলেন অভিভাবক, শিক্ষক ও ইউপি সদস্য। গত কয়েক বছর যাবতই এইরকম বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়, এতে গার্জিয়ান একটু আতঙ্কিত থাকে। খাদেও পানি একটা সবসময় আতঙ্কে থাকতে হয় যে একটা বাচ্চা কোনো একটা যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে। শিক্ষার্থীদের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী অফিসার। কেউ ময়লা ফেলে হোক, কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে যখন খাল ভরাট করে ফেলছে, সেটার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি অলরেডি। কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখার সুস্থ পরিবেশ তৈরিতে দ্রুত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি শিক্ষক, অভিভাবক সহ সকল শ্রেণী পেশার মানুষের। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। ব্রহ্মপুত্রের বিশাল বুকে সাদা কাশফুলের দোল।
চোখ জুড়িয়ে দেওয়া এক অপার সৌন্দর্য। গাইবান্ধার ফুলঝুরির এই চর এখন যেন রূপকথার রাজ্য। নদীর বালুচরে সারি সারি কাশফুলে ঢেকে গেছে চারদিক, যেন প্রকৃতি নিজ হাতে বুনেছে শুভ্রতার এক চাদর। প্রতি বছর শরতের আগমনে কাশফুলে ভরে ওঠে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে এই জনপদ, যা ধীরে ধীরে পরিণত হচ্ছে ভ্রমণ পিপাসুদের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে। প্রতিনিধি আফতাব হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামস্তাবৃজ উচ্ছ্বাস। প্রতিদিনই ভিড় বাড়ছে দর্শনার্থীদের। কেউ পরিবার নিয়ে আসছেন, কেউ বন্ধুদের সঙ্গে মেতে উঠেছেন প্রকৃতির উৎসবে, কেউ আবার কাশবনের ভেতর দিয়ে হেঁটে খুঁজছেন প্রশান্তি, কেউ বা ক্যামেরায় বন্দি করছেন জীবনের রঙিন মুহূর্ত। স্থানীয়রা বলছেন এই কয়েক সপ্তাহেই যেন তাদের জীবনের সবচেয়ে ব্যস্ত ও আনন্দের সময়। হাজার হাজার পর্যটক আসে এখানে বেড়ানোর জন্য। আমাদের এলাকায় অনেক কাশবনতে ঢাকা, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই জায়গায় ঘুরতে ফিরতে। স্থানীয় নৌকা চালকরা জানায়, দর্শনার্থীদের কারণে চরের সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে। আগে শুধু কৃষিকাজ করতেন, এখন মানুষ ঘুরতে আসেন নৌকা দিয়ে। সহযোগিতার পাশাপাশি আয়ও বাড়ছে। গরিবের জন্য কক্সবাজার, যারা কক্সবাজার যেতে পারে না তারা এখানে আসে বিনোদন পাওয়ার জন্য। যতই আমরা অন্যদের ঘুরাই, আমাদেরই বেশি ভালো লাগে এই প্রকৃতির এই সৌন্দর্যটা। সূর্যের আলোয় ঝিলমিল করছে নদীর পানি, শিশুরা খেলছে, পাখি উঠছে। ব্রহ্মপুত্রের এই চরণভূমি শুধু প্রকৃতি নয়, এখানে লুকিয়ে আছে সম্ভাবনার বিশাল ভান্ডার। দেশীয় পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকেরও দেখা মিলছে এখানে। এখানে এসে আমার অনেক ভালো লাগতেছে। কাশফুল মানে সাদা মনোরম পরিবেশ, আমার অনেক ভালো লাগতেছে। পরিবেশ তো মোটামুটি দেখলাম অনেক সুন্দর। আল্লাহ সৃষ্টি তো, প্রকৃতির দেশ অনেক সুন্দর। কেউ ফ্রেন্ড সার্কেল, কেউ ফ্যামিলি, বিভিন্ন জনের সঙ্গে আসছে। কাশবন, নদী, পাখি আর নৈসর্গিক সৌন্দর্য ঘিরে এখানে গড়ে উঠতে পারে টেকসই ইকো ট্যুরিজম জোন। যদি পরিকল্পিতভাবে এই অঞ্চলকে ইকো ট্যুরিজম কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়, তাহলে স্থানীয়দের জীবিকা যেমন সমৃদ্ধি হবে, তেমনি সংরক্ষিত থাকবে এই অপরূপ প্রকৃতি, জানালেন চর ও নদী গবেষক। মাসব্যাপী বা আর একটু কিছু বেশি সময় ধরে এই কাশফুল, কাশবন আমাদের এতটাই বিনোদন দেয়, এতটাই বিনোদন দিতে পারে, যা অন্যতম একটি সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে ইকো ট্যুরিজমের ক্ষেত্রে চর অঞ্চলে। কাশফুলের শুভ্রতা শুধু চোখে নয়, ছুঁয়ে যায় হৃদয়েও। গাইবান্ধার ব্রহ্মপুত্রের বুকে ফুটে থাকা এই সাদা ফুল আর নদীর আঁকা নান্দনিক যেন জানিয়ে দেয় প্রকৃতি আমাদের সবচেয়ে বড় সম্পদ। শামস্তাবৃজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। লক্ষ্মীপুরের রামগঞ্জে ক্লুলেস মা ও মেয়েকে হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে রহস্য উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত ভাগ্নে পারভেজকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বর্ণালঙ্কারের লোভে নিজের মামি জুলেখা বেগম এবং মামাতো বোন তানহা আক্তার মিমকে হত্যা করেছেন পারভেজ। গ্রেপ্তারের পর জোড়া খুনের ঘটনা স্বীকার করেছেন পারভেজ। শুক্রবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন। গত 9 অক্টোবর সন্ধ্যায় রামগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের উত্তর চণ্ডীপুর গ্রামে নিজ বাড়ির দ্বিতীয় তলায় একটি কক্ষে মা ও কলেজ পড়ুয়া মেয়েকে খুন করা হয়। নিহতরা উপজেলার সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী ও সাবেক সেনা সদস্য মিজানুর রহমানের স্ত্রী ও কন্যা। পুলিশ জানায়, পারভেজ লুটকৃত স্বর্ণের প্রায় 1 ভরি লক্ষ্মীপুরের 2টি দোকানে বিক্রি করে দেন। বাকি প্রায় 6 ভরি স্বর্ণসহ ঢাকায় অবস্থান করেছিলেন। তাকে গ্রেপ্তারের পর স্বর্ণগুলো উদ্ধার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজিবি 60 সুলতানপুর ব্যাটালিয়ন বিশেষ অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে 2,11,00,000 টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। সুলতানপুর 60 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান জানান, বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে 1,70,00,000 টাকার ভারতীয় উন্নত মানের শাড়ি কাপড় এবং 40,95,000 টাকার বাসমতি চাউল সহ একটি ট্রাক জব্দ করে। জব্দকৃত এসব পণ্য কাস্টমসে জমা দেওয়া প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেন তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করা এবং কেন্দ্র ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরে নগরকান্দার কাঁইচাল ইউনিয়নে কর্মী সম্মেলন ও লিফলেট বিতরণ করেছে বিএনপি। শুক্রবার শ্রীরামপট্টি বাজারে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর যুব দলের যুগ্ম আহ্বায়ক ও সরকারি বাংলা কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান টিটু। সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা ফজলুল হক মাতব্বর। অনুষ্ঠান শেষে একটি র্যালি বের হয়ে শ্রীরামপট্টি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে বিএনপির 31 দফা কর্মসূচি সংবলিত লিফলেট বিতরণ করেন।
মাগুরা সদর উপজেলার বেরোয়েল সুন্দরবন ক্লাব মাঠ প্রাঙ্গণে আদর্শ ও সুনাগরিক সন্তান গঠনে অভিভাবকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি বিজ্ঞানী ডক্টর আলী আফজল। বিশেষ অতিথি ছিলেন বিকাশ কুমার বিশ্বাস, গোলাম সোবাহানি ও আহসান হাবিব। সভায় সভাপতিত্ব করেন তাজেনুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও সূর্য সেন হলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান নাহিয়ান মাদারীপুরের কালকিনিতে আগমন উপলক্ষে মোটর শোভাযাত্রা হয়েছে। গতকাল স্থানীয় কর্মী সমর্থকদের নিয়ে শতাধিক মোটরসাইকেল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অসুস্থ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শিকদার মোহাম্মদ মামুনের শারীরিক খোঁজ খবর নিতে তার নিজ বাড়িতে যান। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুজন খান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হাওলাদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গাজীপুরে কাশিমপুরের বাঘবাড়ি ও মিছারবাগ এলাকায় বিএনপি ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেছে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল। আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিনের নেতৃত্বে নেতাকর্মীরা মানুষের হাতে হাতে লিফলেট তুলে দিয়ে দলীয় কর্মসূচির উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা, দুর্নীতি দমন, সুশাসন নিশ্চিতকরণ সহ শিক্ষা, স্বাস্থ্য সহ জনকল্যাণমূলক খাতকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে ৩১ দফাগুলো বাস্তবায়িত হলে দেশে সুশাসন ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে বলে জানান তারা। দিনাজপুরের পার্বতীপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড মহিলা দলের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড ও পৌর মহিলা দলের উদ্যোগে গতকাল শহরের রিয়াজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এজেডএম মিনহাজুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মরিয়ম পারভিন সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গাজীপুরের কালিয়াকৈরে হিন্দু যুবক কর্তৃক ১৩ বছরের এক মুসলিম কিশোরীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও ধর্ষণকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার শফিপুর বাজারে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গাজীপুর জেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে বাজারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য গাজীপুর মহানগরের সভাপতি রেজাউল ইসলাম, জেলা শিবির সভাপতি ইয়াসিন আরাফাত সহ আরও অনেকে। এ সময় উপজেলা ও ইউনিয়ন শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বর্তমান প্রেক্ষাপটে ইমাম ও ওলামায়ে কেরামের করণীয় শীর্ষক মতবিনিময় সভা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ ভোলা দক্ষিণ। শুক্রবার ভোলা দক্ষিণ জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা সালাউদ্দিন বেলালের সভাপতিত্বে সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। প্রধান মেহমান ছিলেন ভোলা ৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় প্রার্থী প্রফেসর মাওলানা কামাল উদ্দিন। ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা দক্ষিণ শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাঠে উঠুক গোলের ঝড়, সমাজ গড়ি ঐক্যের ঝড়, এই স্লোগানে চট্টগ্রামের প্রথমবারের মতো শুরু হয়েছে ডাক্তার AKM ফজলুল হক ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার নগরীর চকবাজার প্যারেড গ্রাউন্ডে টুর্নামেন্টের উদ্বোধন করেন জামাতে ইসলামী চট্টগ্রাম ৯ আসনের মনোনীত প্রার্থী ডাক্তার AKM ফজলুল হক। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবেক MP মোহাম্মদ শাহজাহান। চকবাজার ও প্রজন্ম ২৪-এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফয়সাল মোহাম্মদ ইউনুস। বক্তব্য দেন মহানগরীর ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম ও অন্যান্য নেতারা। উদ্বোধনী খেলায় অংশ নেয় IIUC ফুটবল দল ও চন্দনাপুরা একাদশ। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। বেসরকারি জঙ্গল সলিমপুরে বেসরকারি টেলিভিশন এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান জিয়াদ হোসেন ও ক্যামেরা পার্সন পারভেজের ওপর হামলা, সাধারণ মানুষের ওপর নির্যাতন এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আলীনগর এলাকায় এই কর্মসূচি পালন করে স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইউনুস,
ইয়াসিন, মোহাম্মদ ওমর ফারুক, নুরুল ইসলাম, নুরুল হক ভান্ডারী ও মোহাম্মদ আল আমিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, আগামী 48 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হবে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শামা বলেছেন, এই যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। বিএনপি যদি এবার জনগণের ভোটে নির্বাচিত হয়, প্রত্যন্ত অঞ্চলে মিনি স্টেডিয়ামে নির্মাণ করে খেলাধুলার মান উন্নয়নে কাজ করবে। শুক্রবার বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। ফাইনাল খেলায় শাকিল স্পোর্টিং ক্লাব বিজয়নগর 2-0 গোলে পরাজিত হয়ে আজমপুর ফুটবল একাদশ আখাউড়াকে আয়োজক কমিটির সভাপতি ও পত্তন ইউনিয়ন বিএনপির সভাপতি কালাম মিয়ার সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ সহ আরও অনেকে। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল এবং রানার্স আপ দলকে ফ্রিজ প্রদান করা হয়। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। ফ্রেন্ডস এভারগ্রিন এসএসসি 1995 ব্যাচের অল বাংলাদেশের আয়োজনে এসএসসি 1995 সালে 30 বছর পূর্তি উপলক্ষে মিলন মেলা 2025 অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী রংপুর নগরীর কামাল কাসনা এলাকার আগামীর চাষী কল্যাণ প্রাঙ্গণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বন্ধুত্বের টানে ছুটে আসেন বন্ধুরা। মিলন মেলায় এসে যোগ দেন 95 ব্যাচের এসব বন্ধুরা। এ সময় নেচে গেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন সবাই। বন্ধুত্বের সাথে এমন মিলন মেলায় এসে খুশি বন্ধুরা, তারা বলছেন, বন্ধুত্বের সাথে দীর্ঘদিন পর দেখা হলেও এমন একটা আনন্দঘন মুহূর্তটা খুব ভালোই লেগেছে সবার। 1995 সালে আমরা 30 বছর পূর্তি উপলক্ষে এখানে আমরা সব 95-এর ব্যাচ এক হয়েছি। অনেক আনন্দ এবং অনেক আনন্দ লাগতেছে, খুব ভালো লাগতেছে এবং এইরকম প্রোগ্রাম যেন সব সময় হয়। আমি এই বন্ধুত্বের বন্ধন সবসময় দৃঢ় থাকুক। রংপুরের বন্ধুদের সাথে আমাদের জালকাঠির বন্ধুদের বন্ধুত্বের বন্ধন হোক। অনেক ভালো লেগেছে এবং এখানে আমরা একত্রিত হতে পেরে খুবই আনন্দিত। এই মহামিলন মেলায় উপস্থিত সকল বন্ধুদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই মহামিলন মেলা শুধু মহামিলন মেলা না, আমরা যারা অসহায় দুস্থ বন্ধুরা আছে তাদের মানবিকতা নিয়ে আমরা কাজ করি। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইউটিউবে মাই টিভি সংবাদ দেখতে ভিজিট করুন, এটা ফ্ল্যাশ মাই টিভি বিডি নিউজ, এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন, এটা ফ্ল্যাশ মাই টিভি বাংলা, ফেসবুক ফ্ল্যাশ মাই টিভি বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।